কিন্তু যা ঘটে গেল সেটা বিপ্লব হয়নি কিন্তু। সরকার পরিবর্তন হয়েছে গণঅভ্যুত্থানের মাধ্যমে এবং কিছু আশা আকাঙ্ক্ষার কথা চলে আসছে এখানে নতুন প্রেক্ষাপটে। এবং সেই আশা আকাঙ্ক্ষাগুলোকে যদি আপনি মনে করেন বিপ্লব, তো বিপ্লবের জন্য বিপ্লবী দল ছিল না? ছিল না। যেহেতু আপনারা ক্যান্টনমেন্টে গেছেন, কথাবার্তা বলেছেন, সমঝোতায় এসেছেন, বিপ্লবের পর কিন্তু ক্যান্টনমেন্টে বসা যায় না। সব দলের সাথে বসে না কিন্তু। এগুলি কিন্তু বটম লাইন। আমি বিপ্লবের সাথে জড়িত এনসিপি তে যারা করতেছেন এখন, যারা আছেন, আমি তাদেরকে বলব, আমি ছোট ভাই, তোমাদের বড় ভাই হিসেবে কথা বলতেছি। তোমরা অনেক আন্দোলন করছো, অনেক কষ্ট করছো, অনেক কিছু বোঝো এবং আমাদেরও তো জীবনের অভিজ্ঞতা এখানে আসছি আমরা। হালকাভাবে আসি নাই তো। জীবনের কর্মকাণ্ড তো আমাদেরও তো ব্যাপক। আমরা সব দেখে, দেখে বুঝি। যেহেতু ১ম লগ্নে একটা পরিবর্তনের পরে যেটাকে তোমরা বিপ্লব বলতেছো, ওটা ছিল ছাত্র জনতা, সামরিক বাহিনীর সম্মিলিত একটা গণ অভ্যুত্থান। কার বিরুদ্ধে? একটা সরকারের বিরুদ্ধে। একটা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে। হয়ে গেছে। এবং ওই আর্মিকে রেখেই তাদের সমঝোতায় কিন্তু একটা সরকার গঠন করা হলো। এবং সেখানে ডক্টর ইউনূসকে নিয়ে আসা হলো কাদের পরামর্শে? এই ছাত্রদের পরামর্শে নিয়ে আসা হলো। লক্ষ্য করুন কিন্তু। এবং সেখানে জাতীয় পার্টি আমাদের জিএম কাদের বলেছিল যে মার্শাল লর কথা। কিন্তু সেনাবাহিনী চিফ বলেছে মার্শাল আমরা দেব না। আমরা জনগণের পাশে থাকবো। ঐতিহাসিক কথা বলেছে। তাকে ধন্যবাদ দেওয়ার অবশ্যই যোগ্য। এখন আসেন। তাহলে ওই মিটিং গুলি কেন হলো? যদি বিপ্লব হয়? সুতরাং এরপরে যখন শপথ হলো, অনুষ্ঠান হলো এবং আর্টিকেল 106 দিয়ে সুপ্রিম কোর্ট থেকে একটা সা সা একটা অনুমতি নেওয়া হলো। কিভাবে চলবে সরকারটা এই পর্যন্ত। শেষ। এইখানে কোনটাই কিন্তু বিপ্লব না। সবই হচ্ছে একটা পরিবর্তনের পালার সাথে, ফলন আমি সাথে বুঝতে পারছিলাম। ট্রান্সফরমেশন এ যাবো। একটু টেনে যাও না। এবং এই কিন্তু রাষ্ট্রপতিকে রেখে দেওয়া হলো। যদি সেদিন রাষ্ট্রপতিকে সরায় দেওয়া হতো, তা রাষ্ট্রপতি কে হতো? একটা কনস্টিটিউশনাল বেগম হয়ে যেত কিন্তু। এই যে সাংবিধানিক ভেকুয়াম, রাষ্ট্রপতি কে হতো? লোক ছিল না। আমাদের স্পিকারও তো নাই। ডেপুটি স্পিকারও নাই। তো কাজেই অস্থায়ী রাষ্ট্রপতির সুযোগ নাই তো। স্বভাবত কারণে রাষ্ট্রপতি পদটাকে যদি বিলুপ্ত করা যেত, সেখানে কি হতো? একটা সংকট দেখা দিত। কিন্তু কোন দল এনসিপি ছাড়া কোন দলই চায় নাই, জামাত ছাড়া, যে এই সংকটটা হোক। এইখানে আপনাকে বুঝতে হবে যে আমাদের মৌলিক ফান্ডামেন্টালটা ছিল একটা গণ-অভ্যুত্থান হয়েছে যার সাথে দল-মত নির্বিশেষে সবাই একমত ছিল। কোন বিতর্ক নাই এবং সামরিক বাহিনীর সাথে সমঝোতা করে, আলাপ আলোচনা করে, সব দল আলোচনা করে একটা সরকার গঠন করা হলো ডক্টর ইউনূসের নেতৃত্বে। এবং তার নাম দিলেন কি? অন্তর্বর্তীকালীন সরকার। অবশ্যই এটা নিরপেক্ষ। সরকার কেন দিলেন? যাতে এই সরকার জরুরি কিছু কর্মসূচি গ্রহণ করে নির্বাচনের দিকে ধাবিত হয়। নির্বাচন দিয়ে তারা চলে যাবে। শেষ, কথা কিন্তু শেষ। এখন আসেন। নির্বাচন তো হয়ে গেল। এবং ওই সরকারের মাধ্যমেই কিন্তু শপথটা হয়ে গেল। এই শপথটা কে পড়ালেন? রাষ্ট্রপতি। এখানে রাষ্ট্রপতি কিন্তু একটা ইনস্টিটিউশন, খেয়াল করবেন। এটা ব্যক্তি বড় না কিন্তু। সিম্বল অফ ইনস্টিটিউশন। ওখানে যেই বসবে এই কাজটা সেই করবে। এখন তাকে যেহেতু বৃহত্তর জনগণ মেনে নিচ্ছে, জনগণ বুঝাচ্ছে যে বৃহত্তর আলোচক যারা ছিলেন, স্টেক হোল্ডার যারা ছিলেন, দলগুলো মেনে নিচ্ছে তাকে। কেউ বা কেউ তারা মানল না। যারা প্রার্থী ১০ জন মানবে, ৩ জন মানবে না। তাতে কিছু আসে যায় না। মেজরিটি কি বলতেছে? ওই মানাতে কিন্তু তিনি টিকে গেলেন। এবং একটা সময় পরে নির্বাচন হলো। সেই ১১ মাস ১৮ মাস যেটা সেনাবাহিনী চিফ বলেছিলেন। প্রফেসর ইউনূস বলেছিলেন আরো কম উনি বলেছিলেন হয়তো হুম। আমার পরিবর্তন দেখে বুঝব। না। ১৮ মাসই কিন্তু সেনাবাহিনী চিফ যা বলেছেন তাই কিন্তু হয়েছে। লক্ষ্য রাখবেন কিন্তু। নির্বাচন হয়ে গেল, শপথ হয়ে গেল, সবই হয়ে গেল। এখন সংসদ বসছে। এখন সংসদ বসার সময় আপনি তো ভালো করেই জানেন এবং ইতিমধ্যেই জনাব তারেক জিয়া প্রধানমন্ত্রী হলেন, সংসদ নেতা হলেন। তিনিও ঘোষণা করে দিলেন, রাষ্ট্রপতি পদে আমরা এখন কোন পরিবর্তন আনবো না, আমরা ভবিষ্যতে দেখব। এবং রাষ্ট্রপতিও কিন্তু তার অবস্থান থেকে বললেন, আমি নির্বাচনের পরে আমি নিজেই এখানে থাকার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছি না। তিনিও গেইজ করলেন যে আমার এখানে থাকা ঠিক না। দেখেন এগুলো কিন্তু বাস্তব প্রেক্ষাপট। এগুলো হালকাভাবে দেখেন না কিন্তু। এখানে আবেগ আনবেন না। সবসময় আবেগ দিয়ে কথা বলবেন না কিন্তু। উনি কিন্তু যেহেতু প্রধানমন্ত্রী চাইলেন যে উনি কন্টিনিউ করে একটা সময়ের পরে আমরা দেখব কাকে আনা যায়। উনি কিন্তু এই কথা বলেন নাই ওরা তো পদত্যাগ এই বয়স করলেন না। এই না, না আসেন। উনি এই কথা বলেন নাই তারেক জিয়া যে উনি ২৮ সাল পর্যন্ত থাকবে বলেন নাই। উনি বলছে উনি কাজ চালায় যাবে আমরা সামনে একটা চিন্তা ভাবনা করব। সবকিছু কিন্তু তড়িঘড়ি করবেন না কিন্তু। একটা পরিবর্তনের পরে কিন্তু অনেকগুলো শৃঙ্খলার ব্যাপার আছে কিন্তু। এগুলো বুঝবেন আস্তে, আস্তে বুঝতে হবে। এগুলো হুট করে কিন্তু বোঝাতে পারবে না কিন্তু। এই যে পরিবর্তন আনলেন এবং রাষ্ট্রপতিকে রেখে দিলেন এবং রাষ্ট্র রেখে দিলেন। উনি বলছেন আমি থাকব না। উনি কেন আছেন?
যেহেতু তারেক জিয়া বলে দিছে, আমরা তার ব্যাপারে পরে চিন্তা করব। অর্থাৎ কনসেন্ট দিয়ে দিছে সে। এই মুহূর্তে আপনার যেতে হবে না, আপনি থাকতে পারেন। উত্তর পেয়ে গেছে কিন্তু সে। অতএব রাষ্ট্রপতির দিক থেকে কিন্তু সে ক্লিয়ার যে আমাকে এই সরকার এই মুহূর্তে তারা চাচ্ছে না, আমাকে চাচ্ছে থাকতে। এখন কেন থাকবেন, কি জন্য থাকবেন এটা রাজনীতি বিশ্লেষণ। এটা ভিন্ন প্রেক্ষাপট কিন্তু। সাংবিধানিক প্রেক্ষাপটে উনি থাকলেন। থেকে কি করলেন? সংসদ অধিবেশন ডাকলেন। ঠিক আছে স্পিকার ছিল না। আমরা কার কাছে গেলাম? শপথ দিলাম চিফ ইলেকশন কমিশনারের কাছে। ও ঠিক আছে একটা হয়ে গেল। এরপর আসলো প্রশ্ন আসলো, এখন মূল স্পিকার যেটা সংসদ বসবে কে থাকবেন? সেখানেও কিন্তু একটা বিকল্প পথ বের করা হলো। কে হলো? আমাদের বয়োজ্যেষ্ঠ মোশাররফ হোসেন সাহেব। উনি স্পিকার দায়িত্ব পালন করলেন, সভাপতির দায়িত্ব পালন করলেন। ওইখানেই স্পিকার হয়ে গেলেন। এখানে কিন্তু কোনো ব্যত্যয় ঘটে নাই। সবসময় কিন্তু সংবিধানের অক্ষর, দাড়ি কমাসে চলা যাবে না। একটা রাষ্ট্রের জীবন এত সোজা না। যে সংবিধানের দাড়ি কমান, দাড়ি কমারও অনেক সম্প্রসারণ হবে কিন্তু প্রয়োজনের খাতিরে। এই ঘটনা ঘটছে, এর অতীতে ছিল না। পরিবর্তিত পরিস্থিতিতে কিন্তু ঘটছে। এই ঘটার কারণে কিন্তু কোন কিছু অশুদ্ধ হয়ে যায় না কিন্তু। সব দল, জামায়াত ইসলাম নিজেও কিন্তু খন্দকার মোশাররফ সাহেবকে মেনে নেননি এবং ধন্যবাদ জানিয়েছেন তাকে। আমার এখনো মনে হুম, আছে যে আবু তাহের, ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন তিনি কিন্তু বলেছেন, "আমরা এক এলাকার, ভালো সম্পর্ক।" দেখেন, হৃদ্যতাপূর্ণ পরিবেশে কিন্তু হলো এটা। এরপরে স্পিকার চলে আসলেন। আমাদের হাফিজ ভাই চলে আসলেন। খেলা শেষ।